2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জিত বিজয় নস্যাতে অপচেষ্টা চলেছে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। হাসান জাভেদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মহান বিজয় দিবসে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তার সরকার গত 4 মাসে রাষ্ট্র সংস্কারে 15টি কমিশন গঠন সহ যেসব পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারে সেই ধারণাও দেন জাতির সামনে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আগামী নির্বাচনে নতুন ভোটাররা যাতে শতভাগ ভোটাধিকার প্রয়োগ করে সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100 ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক। এখন থেকে সবাই মিলে এমন একটি ঐতিহ্য সৃষ্টি করি যেন স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার সাহস করতে পারবে না। বিগত সরকার কিভাবে দেশ থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে তা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সেই অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকাটা পাচার করে দেওয়া হয়েছে তাও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কিভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন গঠনের দিকে এগুচ্ছে সরকার, যার প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। এই কমিশনের কাজ হবে রাজনৈতিক দলসহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সকল বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে সেগুলো চিহ্নিত করা এবং সুপারিশ করা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। ভোর থেকেই যখন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধের দুয়ার খুলে যায় জনসাধারণের জন্য, ঠিক তার পরপরই কিন্তু জনস্রোত নামে এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে, এবং সেই জনস্রোত কিন্তু এখনও বহমান আছে। আপনি আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে মানুষের যেই উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখানে আসছেন এবং ৭১-এর বীর শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন, কৃতজ্ঞতা ভরে তাদেরকে স্মরণ করছেন। এই শহীদদের যেই অবদান, বাংলাদেশকে পাওয়ার, একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার, একটি স্বাধীন অস্তিত্ব খুঁজে পাওয়ার যেই তাদের ত্যাগ, সেই ত্যাগকে কিন্তু তারা স্মরণ করে এখানে আসছেন এবং তাদের কাছে শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণও করছেন। এবং সেই সাথে আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এখানে বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, গণমাধ্যমের সাথে কথা বলে যেটি বলছেন যে 24-এর গণ অভ্যুত্থানের যেই চেতনা, সেই চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা দুটি সমন্বয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চান, এবং যেখানে গণতন্ত্রই হবে মূল
মূল কাঠামো এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ তারা বারবার চেয়েছেন এবং দ্রুত যেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের হাতে তাদের ক্ষমতা দেয় সে ব্যাপারেও কিন্তু তারা গুরুত্ব আরোপ করছেন। সেই সাথে তরুণদের সাথে আমরা কথা বলেছি, যেহেতু এই তরুণদের প্রচেষ্টায় কিন্তু আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি, তো সেক্ষেত্রে এই বিজয় দিবসের দিনে তরুণদের আধিক্য কিন্তু আমরা দেখেছি, এখানে উপস্থিতিও কিন্তু অনেকটাই বেশি দেখেছি এবার। এবং তারা যেটি বলছেন, তারা যে নতুন বাংলাদেশের সূচনা করে দিয়েছেন, সেই নতুন বাংলাদেশ যেন তাদের জন্য অধিকার নিয়ে আসে। তাদের যেই শোষণ বঞ্চনার ইতিহাস ছিল গেল কয়েক দশকের, সেই কয়েক দশকের ইতিহাস যেন পাল্টে নতুন করে ইতিহাস লেখা হয় বাংলাদেশের, এবং নতুন এই বাংলাদেশে যেন বৈষম্যের কোনো ঠাঁই না হয় সে ব্যাপারে কিন্তু তারা জোর দিয়েছেন। সেই সাথে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও তারা বারবার জোর দিয়েছেন আমাদের কাছে। এবং আপনাদেরকে যদি আরেকটু বলে রাখি যে বিভিন্ন বয়সী মানুষ এসেছেন এবং শিশুরাও শ্রদ্ধা জানিয়েছেন বীর শহীদদের প্রতি। তাদের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেই অবদান, সেই অবদান কিন্তু তারা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। এবং 24-এর গণ অভ্যুত্থান থেকে যে শিক্ষা যে এই জাতি পেয়েছে, সেই শিক্ষা থেকে উদ্বুদ্ধ হয়ে এদেশে স্বৈরতন্ত্র যেন আর কখনো কায়েম না করা যায় সে ব্যাপারে কিন্তু সবাইকে জাতীয় ঐক্যের কথা এবং জাতীয় ঐক্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তরুণরা। এবং তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এমনটাই তারা প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে এখনও শ্রদ্ধা নিবেদন কার্যক্রম চলছে, আরও হয়তো কিছুক্ষণ চলবে। এবং মানুষের স্রোত কিন্তু এখনও আসছে। আশেপাশের এলাকায় আমরা ঘুরেছি, সেখানে দেখেছি যে মানুষের ভিড়, আশেপাশের রাস্তাগুলো কিন্তু অনেকটা যানজটের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। মিতা। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার সময় মানুষের ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। এ সময় জরুরিভাবে চিকিৎসা প্রদানের জন্য তাকে সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেন নেতাকর্মীরা। বিএনপি মিডিয়া সেল জানায়, হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে গেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ এবং দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের পরও বাঙালি জাতি তার স্বাধীনতার স্বাদ পরিপূর্ণভাবে পায়নি। মুজিববাদ বাংলার মানুষকে ধোঁকা দিয়ে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। সেসব বঞ্চনা পেছনে ফেলে আগামী দিনে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক কমিটির নেতারা। রোববার রাতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা। বলেন, 71-এর পাশাপাশি 24-এর যুদ্ধাপরাধীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি। নাহিদ প্রিন্সের রিপোর্ট। বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মোমবাতি প্রজ্বালন এবং দোয়ার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় 1971-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে কমিটির নেতারা বলেন, 71-এর যুদ্ধাপরাধীদের যেমন বিচার করতে হবে, তেমনি 24-এর যারা অপরাধী তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম, যেখানে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আমরা বিশ্বের কোন দেশের এক্সটেনশন হতে চাই না। আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই। আমরা বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে চাই। আমরা এই বাংলাদেশে কোন বৈদেশিক শক্তির গোলামি অতীতে মানি নাই, ভবিষ্যতেও মানব না। কর্মসূচিতে তারা বলেন, দেশের প্রশ্নে নতুন প্রজন্ম আবারও রক্ত দিতে প্রস্তুত আছে, তবুও স্বৈরাচার ও তাদের দোসরদের কখনোই মেনে নেবে না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক দলগুলো যেভাবে চায় সেভাবেই নির্বাচন হওয়া উচিত। জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের।
কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাভার থেকে ফিরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপির সিনিয়র নেতারা, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান মির্জা আব্বাস। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশী হন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে না মন্তব্য করে মির্জা আব্বাস প্রত্যাশা ব্যক্ত করেন মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। সাভারে গেছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এইরকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচার রাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। মূল দলের বাইরে অঙ্গ ও সহযোগী সংগঠনও আলাদাভাবে শ্রদ্ধা জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর সুস্থ বোধ করায় বাসায় ফিরেছেন। এর আগে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সকালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার সময় মানুষের ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় জরুরিভাবে চিকিৎসা প্রদানের জন্য তাকে সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেন নেতাকর্মীরা। বিএনপি মিডিয়া সেল জানায়, হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। –1971 সালের 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এমনটি উল্লেখ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি আরও লেখেন, সে ঐতিহাসিক জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। পোস্টে সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি বিজয় দিবসটা যে দেশের, সেই বাংলাদেশের নামই এড়িয়ে গেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর এমন দাবির সমালোচনা করেছেন বাংলাদেশের ছাত্র নেতারা। মোদির এমন স্ট্যাটাসের পরই তীব্র ক্ষোভ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি জানিয়েছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। মোদির এমন দাবি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এর আগেও একই দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম BCS এর প্রশিক্ষণরত 25 ASP-কে শোকজ করা হয়েছে। রোববার একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহিন ইমন স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে গত 26শে নভেম্বর বিকেলে প্রশিক্ষণে অংশগ্রহণ না করে 25 জন এলোমেলোভাবে হাঁটাহাঁটি করেন। এদের কারণে অন্যরা সঠিকভাবে প্রশিক্ষণে মনোযোগ দিতে পারছিলেন না। তাদেরকে দৌড়ানোর আদেশ করা হলেও 25 জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়।
সাতক্ষীরায় নেশার টাকা জোগাড় করতে ভাতিজির স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। এই ঘটনায় সন্দেহজনকভাবে রেজওয়ান কবির জনি নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে জনি। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আশাশুনি উপজেলার আগরদারি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী 9 বছর বয়সী রাহি রবিউল ইসলামের মেয়ে। মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের মতলবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আমির হোসেন মিয়াজি মেমোরিয়াল ফাউন্ডেশন। দিনব্যাপী এই চিকিৎসা সেবা দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যান শতাধিক চিকিৎসক। প্রত্যন্ত গ্রামে একসাথে এত চিকিৎসক পেয়ে খুশি সেবা নিতে আসা সাধারণ মানুষ। এদিকে নিজ গ্রামের মানুষের প্রতি এমন মানবিক কাজ করতে সামাজিক, রাজনৈতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা পেয়েছেন বলে জানান ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ।